শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি এবং আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর কতিপয় গুরুত্বপূর্ণ দফা। প্রথমে আমরা পড়ব কোম্পানির আর্থিক বিবরণীর কিছু গুরুত্বপূর্ণ দফা সম্পর্কে। প্রথমেরটাই হচ্ছে আয়কর এবং আয়কর সঞ্চিতি। প্রতি বছর কোম্পানি সরকার কর্তৃক নির্ধারিত হারে আগের বছরের নিট লাভের যে অংশ কর হিসেবে প্রদান করে থাকে তাকে আয়কর বলা হয়। আর চলতি বছরের নিট লাভের কিছু অংশ কর প্রদানের জন্য জমা করে রাখা হয় তাকে বলা হয়ে থাকে আয়কর সঞ্চিতি। অর্থাৎ প্রত্যেক বছর সরকারের আগে থেকে নির্ধারিত হার নির্ণয় করা হয়ে থাকে আয়করের ক্ষেত্রে এবং প্রত্যেক বছর কোম্পানি সেই অনুযায়ী নিট লাভের উপর একটা অংশ আয়কর প্রদান করে থাকে এবং বর্তমান বছরে গিয়ে নিট লাভের কিছু অংশ কর প্রদানের জন্য তারা আলাদা করে জমা করে রাখে। এটাকেই বলা হয়ে থাকে আয়কর সঞ্চিতি। রেয়া মিলে আয়কর এবং আয়কর সঞ্চিতি দুটাই দেয়া থাকতে পারে এবং এটা সংরক্ষিত আয় বিবরণী, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে এসেছি, সেখানে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দেখাতে হয় এবং আয়কর বিশদ আয় বিবরণী যখন তৈরি করা হয় সেখানে দেখাতে হয়। আর যদি সঞ্চিতি বেশি হয় সেক্ষেত্রে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে সমন্বয়ে আয়কর সঞ্চিতি কথাটা লিখে সেখানে বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে ডেবিট করে দেখাতে হয় এবং আর্থিক অবস্থা বিবরণীতে এটা আবার চলতি দায় হিসেবে দেখানো হয়ে থাকে। এজন্য এখানে বলা আছে আয়কর নতুন সঞ্চিতি আয়কর ও আধুনিক কালে সর্বজনগ্রাহ্য পন্থা হিসেবে নতুন আয়কর সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে দেখানো হয়। আয়কর এবং পুরাতন আয়কর সঞ্চিতির পার্থক্য রক্ষিত আয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয়ে থাকে। অর্থাৎ আয়করের সাথে যদি পুরাতন আয়কর সঞ্চিতির কোনো পার্থক্য হয়ে থাকে সেটা রক্ষিত আয় বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন আমরা ডেবিট দিকে দেখাই। আর নতুন আয়কর সঞ্চিতি হয়ে থাকলে সেক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট লাভ থেকে বাদ দিতে হয় আয়কর সঞ্চিতি এবং সেটা অবশ্যই নতুন হতে হয় এবং তাহলে আমরা কি পাই, কর পরবর্তী নিট লাভ, যেটা ডাবল টেনে দেখাতে হয়। একইভাবে আর্থিকতা এবং রক্ষিত আয় বিবরণীতেও দেখাতে হয়। রক্ষিত আয় বিবরণীতে কি করা হয়, আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি যেটা দেয়াই থাকে প্রশ্নে সেটা বাদ দিয়ে দেখাতে হয়। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে আয়কর সঞ্চিতিটা রয়েছে সেটা বাদ দিয়ে দেখাতে হয়, তাহলেই আমরা রক্ষিত আয় বিবরণীতে আয়কর সঞ্চিতি দেখাতে পারি। এছাড়া আর্থিক অবস্থা বিবরণীতে কোনটা আসে, নতুন আয়কর সঞ্চিতিটা আসে, যেটা চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থার ক্ষেত্রে আয়কর সঞ্চিতি লিখে লিপিবদ্ধ করতে হয়। এরপরের হিসাবটি হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। অর্থাৎ এখানে বলাই আছে কোম্পানির অর্জিত মুনাফার যে অংশ লভ্যাংশ স্বরূপ বিতরণের জন্য পরিচালক বৃন্দ সাধারণ সভায় শেয়ার মালিকদের অনুমোদন লাভের প্রত্যাশায় প্রস্তাব আকারে পেশ করে তাকে প্রস্তাবিত লভ্যাংশ বলা হয়ে থাকে। অর্থাৎ কোম্পানির আদায়কৃত মূলধনের উপর কোম্পানির পরিচালকরা একটা লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করে এবং সেটা সাধারণ সভায় গিয়ে অনুমোদনের মাধ্যমে লভ্যাংশের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে। এটাকেই বলা হয়ে থাকে প্রস্তাবিত লভ্যাংশ। এই লভ্যাংশের ব্যবস্থা সংরক্ষিত আয় বিবরণীতে আয় থেকে আমরা বাদ দিয়ে দেখাই। আর যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি তখন আমরা দায়ের দিকে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ নামে এটা লিপিবদ্ধ করি। এরপরেরটি হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। কোম্পানির ঘোষিত লভ্যাংশের যে অংশটুকু শেয়ার মালিকরা দাবি করে না বা শেয়ার মালিকদের পরিশোধ করা হয় না সেটাকে বলা হয়ে থাকে অদাবিকৃত লভ্যাংশ। যেহেতু এই লভ্যাংশ অদাবিকৃতই হয়ে থাকে সেজন্য এটা একটা দায় এবং কোম্পানি সাধারণ সভায় এই লভ্যাংশটুকু বাতিল করা হয় এবং এটা সংরক্ষিত আয় বিবরণী যখন প্রস্তুত করা হয় তখন আয় হিসেবে দেখাতে হয়। তাই এখানে বলা আছে কোম্পানির ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ার মালিকগণ দাবি করেনি বলে পরিশোধিত হয়নি তাকেই অদাবিকৃত লভ্যাংশ বলা হয়ে থাকে। 4 নাম্বারটি হচ্ছে অন্তর্বর্তী লভ্যাংশ। অন্তর্বর্তী লভ্যাংশ সম্পর্কে কি বোঝায়, হিসাবকালের একটা সময়ে গিয়ে, সেটা হতে পারে মাঝামাঝি সময়ে গিয়ে, কোম্পানির পরিচালকরা সুপারিশ করে শেয়ার হোল্ডারদের মূলধনের উপর একটা লভ্যাংশ ঘোষণা করে। এটাকেই বলা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। কোম্পানির মধ্যবর্তীকালীন চূড়ান্ত হিসাব করার পর যদি দেখে কোম্পানির আর্থিক অবস্থা বেশ ভালো তখন গিয়ে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়ে থাকে। অন্তর্বর্তী লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণী যখন প্রস্তুত করা হয় সেখানে দেখানো হয়ে থাকে। এজন্য বলা আছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা ভালো থাকলে বছরের মাঝামাঝি সময়ে পরিচালকগণ মুনাফা থেকে শেয়ার মূলধনের উপর নির্দিষ্ট শতকরা হারে যে লভ্যাংশ প্রদান করে তাকে অন্তর্বর্তী লভ্যাংশ বলা হয়ে থাকে। 5 নাম্বারটা হচ্ছে ব্যবস্থাপক এবং ব্যবস্থাপক প্রতিনিধির কমিশন বা দস্তুরি। এখানে বলাই আছে যে ব্যবস্থাপক এবং ব্যবস্থাপক প্রতিনিধির উপর কমিশন
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ হয়ে থাকে, কারণ ব্যবস্থাপক বা ব্যবস্থাপক প্রতিনিধিকে একটা নির্দিষ্ট হারে কমিশন প্রদান করতে হয়, যেটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। এই কমিশন সাধারণত নিট মুনাফার উপর ধার্য করা হয়ে থাকে। অঙ্কের সমন্বয়ে নিট মুনাফার সময় শতকরা হারে এই কমিশনটার উপর ধার্য করা হয় এবং আয়কর পূর্ব নিট মুনাফার উপর সেটা নির্ণয় করে বিশদ আয় বিবরণী যখন প্রস্তুত করা হয়, তখন আমরা ব্যবস্থাপক বা ব্যবস্থাপক প্রতিনিধির কমিশনটুকু অপরিচালন খরচ হিসাবে দেখাই এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় এটাকে চলতি দায়ে দেখানো হয়ে থাকে। এরপরের বিষয়টি হচ্ছে প্রাথমিক খরচ। যৌথ মূলধনী কোম্পানি গঠন করার সময় একটা ব্যয় সংঘটিত হয়, এই ব্যয়টাকেই বলা হয়ে থাকে প্রাথমিক খরচ। কোম্পানি গঠনের সময় অনেকগুলো প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন খরচ, বিবরণ পত্র খরচ, স্ট্যাম্প খরচ, বিধিবদ্ধ বই যেগুলো আছে সেগুলো প্রস্তুত এবং মুদ্রণ খরচ ইত্যাদি হচ্ছে প্রাথমিক খরচের মধ্যে পড়ে। এটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা হয়। এর বাস্তবে কোনো মূল্য না থাকার পরেও এটাকে অবাস্তব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কিংবা ভুয়া সম্পত্তি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সেজন্য যেহেতু এটা ভুয়া সম্পত্তি, তাই আমরা আর্থিক অবস্থা বিবরণীতে দেখাই আর এটার অবলোপন আয় বিবরণীতে আমরা ব্যয় হিসেবে দেখিয়ে থাকি। তাই এখানে বলা আছে কোম্পানি গঠন করার সময় যে সমস্ত সূচনামূলক ব্যয় বা সাংগঠনিক ব্যয় নির্বাহ করা হয় এগুলোকে প্রাথমিক খরচ বলা হয়। কোম্পানি গঠনের সময় বিভিন্ন প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন খরচ, বিভিন্ন খাতাপত্র প্রস্তুত, বিশেষজ্ঞদের পারিশ্রমিক প্রভৃতি খাতে যে অর্থ ব্যয় করা হয় এটাকেই প্রাথমিক খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। নিম্নলিখিত খরচগুলো প্রাথমিক ব্যয় হিসেবে বিবেচিত হয়। ক হচ্ছে কোম্পানির স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র প্রস্তুত এবং মুদ্রণ খরচ। স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রধান দলিল, কোম্পানির অনুমোদিত মূলধনের উপর স্ট্যাম্প খরচ এবং কোম্পানির নিবন্ধন খরচ। বিবরণপত্র প্রচার খরচ, কোম্পানির বিধিবদ্ধ বইসমূহ প্রস্তুতের খরচ এবং নিবন্ধনে ও বিভিন্ন দলিল প্রস্তুতের বিষয়ে বিশেষজ্ঞদের পারিশ্রমিক ইত্যাদি। এরপরের বিষয়টি হচ্ছে শেয়ার এবং ঋণপত্র বিলীকরণের দালালি এবং কমিশন। কোম্পানি শেয়ার এবং ঋণপত্র জনসাধারণের কাছে বিক্রয় করার জন্য যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিনিধি হিসেবে কাজ করে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার বিনিময়ে একটা পারিশ্রমিক প্রদান করা হয়, এটাকেই বলা হয়ে থাকে দালালি। একে কোম্পানির মূলধন জাতীয় ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা ধরে নিতে পারি। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির ইস্যুকৃত শেয়ার বা ঋণপত্রের কোনো অংশ জনসাধারণ কর্তৃক ক্রয় করা না হলে নিজে এটা বিক্রয়ের নিশ্চয়তা প্রদান করে এবং পরবর্তীতে গিয়ে শেয়ার বা ঋণপত্র বিলীকরণের প্রতিনিধি হিসেবে তারা কাজ করে থাকে। এটাকে শেয়ার বা ঋণপত্রের দায় গ্রাহক বা আন্ডার রাইটার বলা হয়ে থাকে। দায় গ্রাহকরা চুক্তি অনুযায়ী কাজের জন্য কমিশন পায়, আর এই কমিশনটাকে আমরা কি বলে থাকি? অবলেখক কমিশন। এটা মূলধন জাতীয় ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা বলতে পারি। এই সমস্ত দালালি এবং কমিশন অবলোপন না হওয়া পর্যন্ত আর্থিক বিবরণীতে আমরা সেটা সম্পদ পাশে দেখিয়ে থাকি। আর দালালি এবং কমিশন একটা অবাস্তব সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। এই অবাস্তব সম্পত্তিগুলো পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী কয়েক বছরের মধ্যে অবলোপন হওয়া উচিত এবং অবলোপনের জন্য ধার্য করা হয় খরচ, যেটা বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন খরচ হিসেবে চার্জ করে থাকি। এটা মূলধন জাতীয় আয় হতেও অবলোপন করা যেতে পারে। তাই এখানে বলা আছে কোম্পানি শেয়ার এবং ঋণপত্র জনসাধারণের নিকট বিক্রয় করার জন্য যদি কোনো ব্যক্তি বা প্রতিনিধি হিসেবে কাজ করে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে পারিশ্রমিক বা বেতন দেওয়া হয় তাকেই বলা হয় শেয়ার ও ঋণপত্র বিলীকরণের দালালি বা কমিশন। এরপরের বিষয়টা হচ্ছে শেয়ার এবং ঋণপত্রের বাট্টা বা অবহার। শেয়ার অভিহিত মূল্য থেকে যখন কম মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হয়, তখন যত টাকা কম মূল্যে শেয়ার বিক্রি করা হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি? শেয়ার অবহার বা শেয়ার বাট্টা। শেয়ার অবহার কোম্পানিতে একটা বিলিজনিত ক্ষতি। একইভাবে ঋণপত্র আমরা বাট্টা বা অবহারে বিক্রি করতে পারি শেয়ারের মতো। এটাকে মূলধনী ক্ষতি হিসেবে আর্থিক অবস্থা বিবরণী যখন তৈরি করা হয় তখন সম্পত্তির দিকে দেখানো হয়ে থাকে। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে শেয়ার অধিহার বা প্রিমিয়াম। শেয়ার অধিহার হচ্ছে শেয়ার অবহারের একদম উল্টাটুকু, অর্থাৎ শেয়ারের লিখিত মূল্য থেকে যখন বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হয় এবং সেখান থেকে যে অর্থ পাওয়া যায় সেটাই হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার মূলধন জাতীয় আয় বলে এটাকে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করা হয় তখন আমরা দায় পাশে দেখিয়ে থাকি। এরপরটি হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল।
কোম্পানি সুনাম অর্জনের জন্য এবং শেয়ার হোল্ডারদের আস্থা অর্জনের জন্য প্রতি বছরই একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ ঘোষণা করে থাকে। কিন্তু কোনো কোম্পানির পক্ষে প্রতি বছর কিন্তু একই হারে লভ্যাংশ অর্জন করে সবাইকে তা বিলি করা সম্ভব হয় না। তাই যাতে প্রতি বছর একই হারে লভ্যাংশ ঘোষণা করতে পারে সেই জন্যই মুনাফার কিছু অংশ একটা তহবিল সৃষ্টি করে। আর এটাই হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। রেয়ামিলে উল্লেখিত লভ্যাংশ সমতাকরণ তহবিল আমরা আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করব তখন আমরা দায় পাশে দেখাবো। এছাড়া এটা যদি সমন্বয়ে উল্লেখ করা থাকে যে লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর করা হয়েছে সংরক্ষিত আয় বিবরণীতে, তখন আমরা সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী দুটাতেই দায় পাশে দেখাবো। 11 নম্বর পয়েন্ট হচ্ছে নিবন্ধনের পূর্বের মুনাফা। সাধারণত নিবন্ধকের কাছে একটা নিবন্ধন পত্র না পাওয়া পর্যন্ত কোনো কোম্পানি তার ব্যবসা আরম্ভ করতে পারে না। তবে কোম্পানি যখন প্রবর্তকগণ যদি কোনো চালু ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয় করে এবং নিবন্ধন পত্র পাবার পূর্বের সময় পর্যন্ত সেটা চালু প্রতিষ্ঠান থেকে যদি কোনো মুনাফা অর্জন করে, তখন ওই মুনাফাকে প্রাক নিবন্ধন মুনাফা বলা হয়ে থাকে। কোম্পানি নিবন্ধন পূর্ববর্তী মুনাফা মূলধনী মুনাফা বিধায় এটাকে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে বন্টন করা হয় না। এই জাতীয় মুনাফা আমরা কি হিসেবে স্থানান্তর করি? মূলধনী সঞ্চিতিতে স্থানান্তরিত করি আর্থিক অবস্থা বিবরণীতে। এটাকে আমরা দায় পাশে দেখিয়ে থাকি। এই মুনাফা দ্বারা কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, সুনামের মূল্য, শেয়ার বিলি সংক্রান্ত বাট্টা বা কমিশন এগুলো হিসাবে যে কমানো বা অবলোপন করা যায়। 12 নম্বর পয়েন্টটি হচ্ছে সাধারণ সঞ্চিতি। কোম্পানির আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য মুনাফার একটা অংশ সঞ্চিতি হিসেবে সৃষ্টি করে এবং সেটাকেই বলা হয়ে থাকে সাধারণ সঞ্চিতি। এটা রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে। তাই আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন সাধারণ সঞ্চিতিকে আমরা দায় পাশে দেখাই। সমন্বয়ে সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তরের কথা উল্লেখ করা থাকলে তখন আমরা সংরক্ষিত আয় বিবরণী যখন প্রস্তুত করি এবং আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করি তার দায় পাশে দেখিয়ে থাকি। যদি পর্যাপ্ত মুনাফা না থাকে তবে সমন্বয়ে উল্লেখ থাকলেও এটা সমন্বয় সাধন করা হবে না। আবার লভ্যাংশ ঘোষণার জন্য যদি পর্যাপ্ত মুনাফা না থাকে তখন পরিচালকরা সঞ্চিতি তহবিল থেকে মুনাফা এনে লভ্যাংশ ঘোষণা করতে পারে। 13 নম্বর পয়েন্টটি হচ্ছে কর্মচারীর কল্যাণ তহবিল। কর্মচারীদের ভবিষ্যতের কল্যাণের জন্য চিন্তা করে কোম্পানি মুনাফা থেকে একটা তহবিল তৈরি করে, আর এটাকে আমরা বলি কর্মচারী কল্যাণ তহবিল। এই তহবিলে স্থানান্তরিত টাকা সংরক্ষিত আয় বিবরণী যখন প্রস্তুত করা হয় তখন আমরা ডেবিট পাশে দেখাই এবং আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করা হয় তখন আমরা সেটাকে দায় পাশে দেখিয়ে থাকি। এবং 14 নম্বর পয়েন্টটি হচ্ছে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মচারীর নামে একটা করে ভবিষ্যৎ তহবিলের ব্যবস্থা করা হয়ে থাকে, যেখানে কর্মচারী তার বেতন থেকে একটা নির্দিষ্ট টাকা ওই তহবিলে জমা করে। এর পাশাপাশি ঠিক একই পরিমাণের টাকা নিয়োগকর্তা যিনি থাকে তিনিও জমা করে। এই ভবিষ্যৎ তহবিলে সমস্ত টাকা কর্মচারীর পাওনা, এর জন্য ভবিষ্যৎ তহবিলকে আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করা হয় তখন সেটাকে দায়ের পাশে দেখানো হয়ে থাকে। আর ভবিষ্যৎ তহবিলে স্থানান্তরিত টাকা কোম্পানির জন্য একটা চার্জ। এজন্য যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় তখন এটাকে ডেবিট দিকে দেখানো হয়, আর্থিক অবস্থা বিবরণীর এটা দায়ের দিকে দেখানো হয়ে থাকে। কর্মচারীদের চাকরি শেষে নিরাপত্তা সুবিধার জন্য চাকরিকালে কর্মী এবং নিয়োগকর্তার দানে বা শুধু কর্মীর দানে যে তহবিল গঠন করা হয় তাকেই ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড বলা হয়ে থাকে। পরের পয়েন্টটি হচ্ছে সম্ভাব্য দায়। যে সমস্ত দায় হিসাবকালের জন্য দায় তবে ভবিষ্যতে ঘটনা সাপেক্ষে সেটা দায় হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ ঘটনা ঘটলে দায় হবে, আবার ঘটনা না ঘটে থাকলে সেখানে সেটাকে দায় বলা যাবে না। এটাকেই বলা হয়ে থাকে সম্ভাব্য দায়। এই দায় আর্থিক বিবরণীতে দায়ের দিকে ইনার কলামে বসাবো এবং মোট দায়ের সাথে আমরা যোগ করব। সম্ভাব্য দায়ের কিছু উদাহরণ এখানে দেয়া রয়েছে, যেমন সঞ্চয় অগ্রাধিকারযুক্ত শেয়ারের বকেয়া লভ্যাংশ, মেয়াদ পূর্তির দিন পর্যন্ত বার্তাকৃত প্রাপ্য বিল, জমিনদারি হিসাবের দায়, বিচারাধীন মামলার সম্ভাব্য দায়, কোম্পানির বিনিয়োগকর্তার আংশিক পরিশোধিত শেয়ারে তলবের টাকার দায়। 16 নম্বর পয়েন্টটি হচ্ছে দায় পরিশোধের প্রতিপূরক তহবিল। প্রয়োজনের চেয়ে যখন ব্যবসায় মূলধন যথেষ্ট থাকে না তখন কোম্পানি জনসাধারণ বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে একটা ঋণপত্র বিলি করে অথবা সম্পত্তি বন্ধক রেখে দেয়। তার বিনিময়ে
ঋণ সংগ্রহ করে থাকে। এই ধরনের ঋণ একটা নির্দিষ্ট সময়ে কোম্পানি পরিশোধ করতে হয়, তখন অনেক অর্থের প্রয়োজন হয়ে থাকে। সব অর্থ ব্যবসা থেকে একসাথে উঠিয়ে নেওয়া হলে ব্যবসায় তখন কার্যকর মূলধনের পরিমাণ কিন্তু কমে যায়। আর এই অসুবিধাটা দূর করার জন্যই প্রতি বছর লাভ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ লাভ পরিশোধ করবে প্রতিপূরক তহবিল সৃষ্টি করা হয়। রক্ষিত আয় বিবরণীতে মুনাফা বন্টন দেখিয়ে দায় পরিশোধের প্রতিপূরক তহবিল সৃষ্টি করা হয় এবং এটি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে সঞ্চিতি ও উদ্বৃত্তে প্রতিফলিত হয়ে থাকে। পরের পয়েন্টটি হচ্ছে শেয়ার হস্তান্তর ফিস। শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, এর মাধ্যমে শেয়ারের মালিকানা হস্তান্তর করা হয়। শেয়ারের মালিকানা হস্তান্তর কোম্পানির শেয়ার রেজিস্টার লিপিবদ্ধ করার জন্য কোম্পানিকে কিছু ফি দিতে হয়। এটাকেই শেয়ার হস্তান্তর ফিস বলা হয়। এটা কোম্পানির একটা আয়, সেজন্য বিশদ আয় বিবরণী হিসাবে এটা আয় তৈরি করার সময় দেখানো হয়ে থাকে। অপচয়। অপচয় সাধারণত রিয়ামিলে প্রদত্ত থাকে, এর বাইরে সমন্বয় দফা হিসেবে দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে অপচয়ের জন্য প্রয়োজনীয় দাখিলা দিতে হবে। একবার বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচে, আরেকবার আমরা দেখাবো এটাকে আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে বাদ দিয়ে। কিন্তু কোনো সময় অপচয় রিয়ামিলের ভেতরেই থাকতে পারে। সেক্ষেত্রে বুঝতে হবে যে অপচয়ের প্রয়োজনীয় দাখিলা দিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সম্পত্তিটার পুঞ্জীভূত অপচয় হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে অপচয় শুধুমাত্র বিশদ আয় বিবরণীতে আমরা দেখাবো এবং আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি থেকে পুঞ্জীভূত অপচয় আর বাদ দিতে হবে না। 19 নম্বর পয়েন্টটি হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। ব্যবসায় সম্পত্তি ব্যবহারের ফলে অকেজো হয়ে পড়লে তখন সেটা বিক্রয় করে নতুন সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে। সম্পত্তি বিক্রয় করার ফলে হয় লাভ হবে, না হয় ক্ষতি হবে। যখন ক্ষতি হয়ে থাকে তখন আয় বিবরণী হিসাবের ব্যয়ের দিকে আমরা সেটা দেখাবো, আর যখন লাভ হয়ে থাকে তখন আমরা বিশদ আয় বিবরণীর আয়ের দিকে সেটা দেখাবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।